প্রথম ইনিংসে ৬৪ রানে অল আউট হলে ওই ম্যাচে আর কামব্যাক করা যায় না, এটা সত্য। কিন্তু বাংলাদেশ যে এখন পর্যন্ত লড়াই করতে পারছে সেটা শরীফুল ইসলামের সৌজন্যে। ৬৪ রানে অল আউট হওয়া একটা দলের যে মানসিকতা থাকে, সেই মানসিকতাটা বাংলাদেশ দলের মধ্যে দেখা যায়নি। বাংলাদেশ ডেফিনেটলি ব্যাটিংয়ে ফেল করেছে, তারা ওয়েওয়ার্ড শট খেলেছে, উইকেট তাদের সাপোর্ট করেনি, টসে জিতে অস্ট্রেলিয়া বোলিং নিয়েছে, এই সব কিছু সত্য। এর পরবর্তীতে আমরা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে যেরকম দেখেছিলাম ১৯৮ রানে অল আউট হওয়ার পরে যেই মানসিকতা নিয়ে তারা বোলিংয়ে নেমেছিল, বাংলাদেশ সেই মানসিকতা নিয়ে বোলিংয়ে নামেননি। এবং বাংলাদেশ যে সেই মানসিকতা নিয়ে বোলিংয়ে নামেননি তার প্রমাণ হয়ে রইলেন শরীফুল ইসলাম। এখন শরীফুল ইসলামের এই টেস্ট খেলার কথা না, যদি আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন। কেন খেলার কথা না? কারণ হচ্ছে বাংলাদেশের নতুন বলের বোলার হচ্ছেন তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ, পুরান বলের বোলার হচ্ছেন এবাদত হোসেন। সুতরাং এবাদতের জায়গায় তাকে সরিয়ে শরীফুলকে খেলানো মানে হচ্ছে বাংলাদেশকে পরিকল্পনা করতে হবে বোলিংয়ের ক্ষেত্রে প্রথম ৩০ ওভারের পরিকল্পনা। আজকে ৬৪ রানে অল আউট হওয়া বাংলাদেশকে এই কাজটি করতে বাধ্য করেছে যে ৩০ ওভারেরই আমাকে পরিকল্পনা করতে হবে, ৩০ ওভারের মধ্যেই আমাকে যা কিছু করতে হবে। এটা বাংলাদেশের জন্য এই ডিসিশনটা অনেকাংশে যৌক্তিকতা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা, যে শরীফুল ইসলামকে কেন ইবাদত হোসেনের জায়গায় খেলানো হলো। এই অংশটি বরং এরকম হওয়ার কথা ছিল, আইডিয়ালি আপনি যদি চিন্তা করেন সেক্ষেত্রে ছন্দহীন এবং আনফিট তাসকিন আহমেদের জায়গায় শরীফুল ইসলাম খেলবেন এবং পুরনো বলের জন্য ইবাদত থাকবেন। সো বাংলাদেশের বোলিং লাইন আপটা আইডিয়ালি হওয়ার কথা ছিল হাসান মাহমুদ, শরীফুল ইসলাম এবং ইবাদত হোসেন। সেই জায়গায় বাংলাদেশ আজকে যেটি করেছে সেটি হচ্ছে ইবাদত হোসেনকে বাদ দিয়ে সেখানে শরীফুল ইসলামকে ইনক্লুড করেছে। এবং এখন আপনি এসে প্রথম দিন শেষে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলতে পারছেন না, কারণ শরীফুল নতুন বলেই বোলিং করেছে এবং সেই পারফর্মটি করে ফেলেছে। এবং বাংলাদেশ আজকে বাধ্য ছিল যে পুরনো বল নিয়ে যে পরিকল্পনা করবে সেই জায়গায় না যাওয়ার জন্য, কারণ বোর্ডে রান তো মাত্র ৬৪। তার মানে আপনাকে যা কিছু করার নতুন বলে করতে হবে। সেই নতুন বলে কিভাবে করেছেন শরীফুল, সেই জায়গাটা নিয়েই আলোচনা হবে। প্রথম জিনিসটি হচ্ছে শরীফুল একটা চমৎকার জিনিস রপ্ত করেছেন। যদি আপনারা আমার একদম পুরনো দিনের ভিডিও দেখে থাকেন তাহলে হচ্ছে রাউন্ড আপ উইথ রনিতে আমি শরীফুল ইসলামের বোলিং অ্যাকশনে কি ধরনের চমৎকার জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছিলাম। যে তিনি যখন বল রিলিজ করেন, খুব রেয়ার একটা জিনিস তিনি করেন, সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে এই যে মিডল ফিঙ্গারটি রয়েছে, মিডল ফিঙ্গারটি দিয়ে বলটিকে ফ্লিক করেন। এটা খুব নর্মাল না, ক্রিকেটের ক্ষেত্রেই একদম ঐতিহাসিকভাবেই নর্মাল না। বর্তমানে যারা ক্রিকেটটা খেলেন তাদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি এবং মিচেল স্টার্ক বাদে কোনো বোলারকে দেখবেন না তারা ফ্লিকটি করান। এর আগে যদি আপনি পিছিয়ে যান তাহলে আপনি ওয়াসিম আকরামকে দেখতেন, তিনি বলটিকে ফ্লিক করান। এই ফ্লিকটি লাস্ট মোমেন্টে করালে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে বলটি বাতাসে কার্ভ করে ডানহাতি ব্যাটারের জন্য ভেতরে ঢোকে। শুধুমাত্র যদি একটা ইনসুইং হয়ে ভেতরের দিকে ঢুকতো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ব্যাটাররা এতখানি বিপাকে পড়তো না। যে জায়গাটি তৈরি হয়, যে সমস্যাটি তৈরি হয় সেটি হচ্ছে বলটি ট্রাভেল করে। শরীফুল ইসলাম তো বোলিং করছেন রাউন্ড দ্য উইকেট থেকে, তো রাউন্ড দ্য উইকেট থেকে যখন তিনি বলটিকে ডেলিভারি করেন, এই বলটি স্ট্রেট যদি যেত তাহলে যাওয়ার কথা হচ্ছে অফ স্টাম্প, এবং অফ স্টাম্প থেকে বের হয়ে যাচ্ছে এমন একটা বল হওয়ার কথা, যেটাই স্টিভেন স্মিথের উইকেটে খুব অবভিয়াস। আপনি যদি স্টিভেন স্মিথ উইকেটের বলের ট্র্যাক কার্ডটা চেক করেন তাহলে দেখবেন বলটা যখন তিনি রিলিজ করছেন বলটা বের হয়ে যাচ্ছে সোজা অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাবে, বাক করে কার্ভ করে বলটা পিচ করলো ইনলাইন এবং তারপরে ভেতরের দিকে আসলো, অর্থাৎ ইম্প্যাক্টও আম্পায়ার্স কল, উইকেটও আম্পায়ার্স কল। এই ঘটনাটি অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে বিপাকে ফেলেছে, কারণ এটা খুব রেয়ার একটা ট্রেট, যেই জিনিসটা আপনি খুব বেশি প্র্যাকটিস করার সুযোগ পান না, যেই জিনিসটা আপনি নেটে পাবেন না। নেটে নিশ্চয়ই আপনি প্রতি মুহূর্তে মিচেল স্টার্ককে ফেস করতে চাইবেন না। সো অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য এই জিনিসটি অনেকটা এলিয়েন সিচুয়েশনের মতো, যে বলটি বের হয়ে যাওয়ার কথা, ডানহাতি ব্যাটারের জন্য বলছি, বলটি বের হয়ে যাওয়ার কথা অফ স্টাম্পের বাইরে দিয়ে, যতক্ষণ পর্যন্ত বল এয়ারে আছে, ড্রপ করার পরের কথা বলছি না, ড্রপ করার পরে বল সুইং করে ভেতরে আসছে, সেটা খুব নর্মাল ঘটনা। এই ধরনের কাজ যত বোলাররা রয়েছেন টেস্ট ক্রিকেট খেলেন তার অধিকাংশ বোলাররাই করতে পারেন। কিন্তু বাতাসেই তিনি বাক খাওয়াচ্ছেন, কার্ভ করাচ্ছেন, তারপরে বলটি ভিতরে আসছে, সেখানে বলটি ড্রপ করার পর আরও ভিতরে ঢুকে যাচ্ছে। তার মানে হচ্ছে প্রথম যে জিনিসটি তৈরি হয় সেটা হচ্ছে ব্যাটার বলের লাইন মিস করেন, কারণ তার আই যে পজিশনটি থাকে সেটি থাকে বলের বাইরে, বল তার আই লাইনের ভেতরে চলে আসে। যখন ভেতরে চলে আসে তখন তার যে প্যাড রয়েছে প্যাড উন্মুক্ত হয়ে যায়, এবং এই প্যাড উন্মুক্ত হয়ে যাওয়ার দুটো উদাহরণ হচ্ছে স্টিভেন স্মিথের আউট
এবং হচ্ছে মার্নাস লাবুশেনের আউট। মার্নাস লাবুশেন কোনোভাবে বলের লাইন বুঝে উঠতে পারেন এবং তিনি হচ্ছে রাউন্ড দ্য উইকেট তিনি বিট হয়েছেন এবং সেখান থেকে তার স্টাম্প উপড়ে গেছে, তার পায়ে লেগে তারপর তার স্টাম্প উপড়ে গেছে। স্টিভেন স্মিথ ওই লাইনটি মিস করেছেন, যে কারণে তার ব্যাট ছিল বলের অনেক বাইরে এবং তার পায়ে এসে বল হিট করেছে, আউট হয়েছেন। শরীফুল ক্যান ডু দ্যাট যদি তাকে কন্ডিশন সাপোর্ট করে। এবং যেটা আমরা জেনেছি যে ম্যাকাইতে প্রচণ্ড বাতাস থাকে, এই বাতাসকে ব্যবহার করতে পারা, সাইডওয়েজ বাতাসকে ব্যবহার করতে পারা, এটা আরেকটা অনন্য গুণ যে কোনো বোলারের জন্য। সকল বোলাররা বাতাসকে ব্যবহার করতে পারেন না। আজকে আপনি দেখবেন যে হাসান মাহমুদকে ততটা ইফেক্টিভ লাগেনি যতটা প্রথম টেস্টে লেগেছিল, কিন্তু শরীফুলকে আজকে খুব ইফেক্টিভ লেগেছে, কারণ তিনি ওই বাতাসের মধ্যে বলটাকে ছুঁড়েছেন, আরও বেশি কার্ভ করতে বাধ্য করেছেন। বাতাসটা ডানহাতি ব্যাটারের দিকে বইছে, ওই এন্ড থেকেই বোলিং করেছেন শরীফুল ইসলাম এবং সেই জিনিসটিকে তিনি কাজে লাগিয়েছেন। ফলে বাংলাদেশের যে ডিসিশনটি যে নতুন বলের পুরনো বলের বোলারকে বাদ দিয়ে নতুন বলের বোলারকে ইনক্লুড করব, 3 জন নতুন বলের ফাস্ট বোলার খেলাবো, সেটি এখন পর্যন্ত এসে কার্যকর প্রমাণিত হচ্ছে, অন্তত বাংলাদেশকে ম্যাচে টিকিয়ে রাখার জন্য। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কি ধরনের ব্যাটিং করবে, কতটুকু টার্গেট দিবে অস্ট্রেলিয়াকে, এবং তখন ড্রাইড আউট উইকেটে শরীফুল কতটা কার্যকর হবেন, পুরনো বলের বোলার লাগবে কিনা, এই আলোচনাগুলো ভিন্ন আলোচনা। এই আলোচনাগুলো ডেফিনেটলি টিম সিলেকশনের ক্ষেত্রে হওয়া উচিত ছিল, হতে পারতো। শরীফুল আজকে তাসকিনের জায়গায় খেলতে পারতেন, সেক্ষেত্রে ইবাদতের ওই অপশনটি থাকতো, কিন্তু এর কোনো কিছুই শরীফুলের এই ব্রিলিয়ান্সকে সরিয়ে দেয় না। সো বাংলাদেশ যে এখন পর্যন্ত ম্যাচে টিকে রয়েছে, বাংলাদেশ আসলে ম্যাচ থেকে ছিটকে যায়নি, যেটি শুরুতে বলেছিলাম যে 64 রান করে প্রথম ইনিংসে আপনি ম্যাচ জিততে পারেন না, আপনি ম্যাচে থাকতে পারেন না, কিন্তু বাংলাদেশ টিকে রয়েছে সৌজন্যে শরীফুল ইসলাম। সকলকে ধন্যবাদ।